স্বাগত সান্ধ্যবাজারের সঙ্গে আছি আমি নাইম আবির এবং আমি ইসরাত মুক্তি। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন। এই সেতু আমাদের গর্বের সেতু, এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়। বাংলাদেশের জনগণ একটা মর্যাদা আসনে অধিষ্ঠিত হয়েছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, সেই স্বাধীনতা ব্যর্থ হয়নি, সেই স্বাধীনতা সফল হয়েছে। আবির, আমরা দেখছিলাম পদ্মা সেতু প্রকল্পের আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে আজ, এবং নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করতে পারায় কিন্তু পুরো বিশ্বের কাছে বাংলাদেশের মর্যাদা কমেনি, বরং বেশ বেড়েছে। আজকে মাওয়া প্রান্তে যে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটাই বলেছেন। এবং সমাপনী অনুষ্ঠানের প্রধানমন্ত্রী কিন্তু আরও বলেছেন যে পদ্মা সেতু পুরো বাংলাদেশের জন্য এবং পুরো জাতির জন্য গর্বের প্রতীক। শুধুমাত্র টাকা দিয়ে এই পদ্মা সেতুর আসলে ফলাফল বা পদ্মা সেতুকে বিচার করলে হবে না। আমাদের জমি জমা সব ধ্বংস হয়ে গেছে, প্লাস নদীর ভাঙতে আছে। ফারবাড়ির ভিতরে যে জিনিসপাতি আছে সব জিনিসপাতি নষ্ট হয়ে যাচ্ছে, এখন পার করার মতো কোনো সিস্টেম পাচ্ছি না। জায়গা জমিন ভাঙে সব নদী নিয়ে গেছে গা, আমরা থাকবার পাইতাছি না। ঘরে ঘরে পানি উঠে গেছে গা, এখন আমরা অসহায় হয়ে গেছি গে। রাস্তাঘাট তলায় গেছে গা, ফরবাতি পাটপুর সব নষ্ট হয়ে গেছে গা। নৌকা নাই, কিচ্ছু নাই। গড় থাকি বাড়িবার খেয়ে খবর তো লওয়ার মতো কোনো অবস্থান নাই। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য সরকার প্রস্তুত আছে। আমি পরিদর্শন করতে আসছি, বরাদ্দ সাথে নিয়ে আসছি। বিভিন্ন এলাকায় আজকে থেকেই যারা পানিবন্দী আছে তাদের মধ্যে বিতরণ করা হবে। আমরা দেখছিলাম যে দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির আসলে কোনো উন্নতি হয়নি, বরং গত কয়েকদিন ধরে যে বন্যা চলছে সেটির কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে এবং প্রধান প্রধান যে নদ নদীগুলো রয়েছে বিপদসীমার উপর দিয়ে কিন্তু এখনো পানি প্রবাহ হচ্ছে। তবে জকিগঞ্জ ও আজমিরিগঞ্জ ছাড়া সিলেট অঞ্চলের বাকি যে এলাকাগুলো রয়েছে সেখানকার বন্যা পরিস্থিতির কিন্তু কিছুটা উন্নতি হয়েছে। আবির, রেডিও সান্ধ্যবাজারে রয়েছে আমাদের সবশেষ তথ্য। তবে শুরুতেই পদ্মা সেতু প্রকল্পের যে সমাপনী অনুষ্ঠান হয়েছে আজ, সেটি দিয়ে সান্ধ্যবাজারের আয়োজনটি শুরু করতে চাই। আবির, একদম শুরুতেই বলছিলাম নিজস্ব অর্থায়নে আমরা নির্মাণ করেছি আমাদের গর্বের পদ্মা সেতু। নিঃসন্দেহে পুরো বাংলাদেশের জন্য, বাঙালি জাতির জন্য একটি গর্বের বিষয়। এবং যদি একটু বলি যে আজকে বিকেলে মাওয়া প্রান্তে যেই দীর্ঘ 9 বছরের যে কর্মযজ্ঞ সেটির আজকে শেষ হয়েছে, এবং সেই সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন যে বহু বাধা মোকাবিলা করেই কিন্তু অবশেষে পদ্মা সেতুর যে নির্মাণ কাজ সেটি সম্পূর্ণ করা গেছে। আপনি বলছেন যে আসলে প্রধানমন্ত্রী বলছিলেন যে পদ্মা সেতু পুরো জাতির জন্য গর্বের প্রতীক, এবং পদ্মা সেতুর মাধ্যমে যে পরিমাণ পূর্বাঞ্চলের এবং পদ্মা পাড়ের মানুষজনের যে অর্থনৈতিকভাবে তাদের যে উন্নতি হয়েছে সেটি কিন্তু শুধুমাত্র পদ্মা সেতুর যে টোল আদায় করে যে আয়টি হয় সেটি দিয়ে আসলে বিচার করলে হবে না। সামগ্রিক দিক থেকে আসলে পদ্মা সেতুকে বিচার করতে হবে। পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, শেখ রাশিদুজ্জামানের ক্যামেরায় আরও জানাচ্ছেন দেবরাজ দেব। যে সেতু বার্তা নিয়ে এসেছে মুক্তির। পদ্মার বুক চিরে দাঁড়িয়ে আছে দেশের সক্ষমতার প্রতীক পদ্মা বহুমুখী সেতু। সেতুর পথ ধরে শুধু যান আর রেলের পরিবর্তন নয়, পরিবর্তন হয়েছে দক্ষিণের জনপদের চিত্র। সড়ক, রেল, নদী শাসন, পুনর্বাসন মিলে প্রায় 70,000 কোটি টাকার এই প্রকল্পের মাধ্যমে গোটা বিশ্ব বাংলাদেশকে চিনেছে এক অনন্য চোখে। দীর্ঘ 9 বছরের প্রতীক্ষার অবসান হয়েছে চলতি বছরের 30 জুন। সেই উপলক্ষে শুক্রবার বিকেলে সমাপনী অনুষ্ঠানের আয়োজন পদ্মার মাওয়া প্রান্তে। ঠিক 4টায় বৃষ্টি ভেজা পদ্মার তীরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয় শিল্পীদের নাচ গানের তালে তালে। শুরুতেই কর্মযজ্ঞের পর্দার আড়ালের ব্যক্তিরা প্রধানমন্ত্রীর সামনে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। উঠে আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের প্রশংসা। বিরূপ একটা যে পরিবেশ ছিল, সেই বিরূপ পরিবেশে একজন মাত্র মানুষকেই তখন আমরা পেয়েছি
যিনি বিশ্বাস করেছেন যে এই পদ্মা সেতু করা সম্ভব, সেটা মাননীয় প্রধানমন্ত্রী। এরপরেই বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী। বলেন, সেতু নির্মাণের নেপথ্য কারিগর ও জমিদাতাদের ধন্যবাদ দিতেই এই সমাপনী আয়োজন। এ সময় সরকার প্রধান বলেন, দাতা সংস্থাগুলো মুখ ফিরিয়ে নিলেও দেশের জনগণ পাশে ছিল বলেই পদ্মা সেতু নির্মাণ সম্ভব হয়েছে। অনেক ঝড় ঝঞ্ঝা পার করেই কিন্তু অনেক বাধা অতিক্রম করে আমাদেরকে এই সেতুটা নির্মাণ করতে হয়েছে, এবং যেটা করেছি সম্পূর্ণ আমরা বাংলাদেশের জনগণের টাকায়। আমাদের দেশের যারা এখন বুদ্ধিজীবী, জ্ঞানী, গুণী, প্রত্যেকেই বলে এটা করা সম্ভব না। আমি বলছি আমরা করব, বলে টাকা কোত্থেকে আসবে? আমরা 17 কোটি মানুষ, টাকা এসে যাবে। আমরা তো একদিনে সব টাকা খরচ করব না, যে টাকাই লাগুক আমরা আস্তে আস্তে করব, কিন্তু আমরা করব এবং আমরা নিজের টাকায় করব। এ সময় প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতুকে টাকার অঙ্ক দিয়ে মাপলে ভুল হবে। পদ্মা সেতু বাংলাদেশের গর্বের প্রতীক। এটি বিশ্বে দেশের মর্যাদা বাড়িয়েছে বহুগুণ। এই সেতু আমাদের গর্বের সেতু, এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়। একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না, সেই মানসিকতাটা বদলে গেছে। সব বাধা পেরিয়ে বাংলাদেশ উন্নত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে, এমন প্রত্যয় ব্যক্ত করেন সরকার প্রধান। দেশি বিদেশি ষড়যন্ত্র ভেদ করে পদ্মা সেতু এখন একটি বাস্তব চিত্র বাংলার বুকে। যে সেতুর হাত ধরে দক্ষিণাঞ্চলের মানুষ স্বপ্ন দেখছে তাদের স্থায়ী উন্নয়নের কথা, প্রগতির কথা, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তেমনটাই প্রতিশ্রুতি দিয়ে গেলেন। পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে দেবরাজ দেব এখন। মুক্তি, আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনছিলাম, এবং যদি বলি যে গত দু বছরে পদ্মা সেতুকে নিয়ে যে সাধারণ মানুষের আবেগ, ভালোবাসা, সেটা কিন্তু মোটেও কমেনি। বিশেষ করে যদি বলি যে দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের মানুষ, তারা কিন্তু এখনো পর্যন্ত এর সুফল ভোগ করা শুরু করেছে, ভবিষ্যতে হয়তো আরও করবে। এবং একদম শুরুতে বলছিলাম আবির, নিজস্ব অর্থায়নে এই নির্মাণ করা হয়েছে আমাদের গর্বের পদ্মা সেতু। সেই কারণে কিন্তু শুধু নির্মাণ করে থাকলেই হবে না, এর দেখভাল এবং রক্ষণাবেক্ষণ করাও জরুরি। এ কারণে কিন্তু এই পদ্মা সেতু দেখভাল এবং রক্ষণাবেক্ষণের জন্য একটি শক্তিশালী ব্যবস্থাপনা কাঠামো করেছে সেতু বিভাগ। সহকর্মী জাহিদ হাসানের প্রতিবেদন রয়েছে, দেখে আসতে চাই। 2022 সালের 26 জুন যান চলাচলের জন্য দ্বার উন্মুক্ত হয় পদ্মা সেতুর। ঢাকা থেকে অল্প সময় পৌঁছানো যাচ্ছে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের টোল প্লাজার সামনে। দ্রুত গতিতে সেতুর উপর দিয়ে প্রতি মুহূর্তে পদ্মা পাড়ি দিচ্ছে অসংখ্য যানবাহন। সাশ্রয় হচ্ছে সময়, দূর হয়েছে ভোগান্তি। দূরপাল্লা বাসের চালক ইকবাল ঢাকা থেকে কুয়াকাটা যাচ্ছেন কোনো ধরনের ঝক্কি ঝামেলা ছাড়াই। সেতু হয় আগের দুদিনের পথ, এখন একদিনেই আসা যাওয়া করতে পারছেন তারা। অবহেলিত দক্ষিণবঙ্গের মানুষের জন্য এই পদ্মা সেতুর দুয়ার খুলে দেওয়ার জন্য আমরা খুবই উপকৃত হচ্ছি। আগে তো অশান্তিতে খালি ভুগতাম, খালি 2 ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম, এখন 7 মিনিটে চলে যাই। দক্ষিণ পশ্চিমাঞ্চলে মানুষের অর্থনীতির চাকা গতিশীল করেছে পদ্মা সেতু, বদলে দিয়েছে জীবন প্রবাহ। দক্ষিণবঙ্গে যাওয়া যায়, আসা যায়, দিনের ভিতরে অনেকবার আসা যাওয়া যায়। ঠিক আছে, পদ্মা সেতুই আমাদের অনেক উপকার হয়েছে। অনেক যে উন্নয়নটা করলো আর যে জনগণের যে একটা সুবিধা করে দিল, এটা শেখ হাসিনা অনেক অনেক ধন্যবাদ। 2014 সালে শুরু হয় পদ্মা সেতুর আনুষ্ঠানিক নির্মাণ কাজ। প্রমত্ত পদ্মার অথই জলের বুকে জেগে ওঠে এক একটি পিলার। মাওয়া জাজিরা প্রান্তে মিলন ঘটায় 42টি শক্তিশালী পিলার। দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংকের অর্থায়ন থেকে সরে যাওয়া স্বপ্নের পদ্মা সেতুর বাস্তবায়নকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। সব বাধা উপেক্ষা করে বঙ্গবন্ধু কন্যার দৃঢ় মনোবলে নিজেদের টাকায় বাস্তব হয়ে ধরা দেয় পদ্মা সেতু। 2022 সালের 25 জুন সরকার প্রধান উদ্বোধন করেন গর্বের পদ্মা সেতু। বদলে যেতে থাকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক, সামাজিক ও যোগাযোগ ব্যবস্থার চিত্র। 2023 সালে চালু হয় রেলপথ। 2 বছরে রাজস্ব আদায় হয়েছে 1700 কোটি টাকা। 1,27 লাখ যানবাহন চলাচল করেছে 2 বছরে। গড়ে প্রতিদিন 2,30 লাখ টাকার টোল আদায় হয়েছে। পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের ব্যয় 30,190 কোটি টাকা। এর সুফলও ভোগ করছে দক্ষিণাঞ্চলের মানুষ। আসা যাওয়া 6 ঘন্টা 7 ঘন্টা সময়
সাশ্রয় হয়েছে। কোনো সময় তো একদিনও লেগে যেত যখন ফেরিতে যেতাম। প্রথম দিক থেকে খুব খারাপ মনে হয়েছিল, এখন অনেকটা ভালোই লাগে। কারণ কি অল্প সময়ের ভিতরে পদ্মা ব্রিজ পার হইতে পারলে বাড়িতে যাতায়াত করাটা অনেকটা সুবিধা। সময়টা বাঁচলো আর প্লাস হলে ভোগান্তি, বড় বিশাল ভোগান্তি। উদ্বোধনের পর 2 বছরে পদ্মা সেতুকে কেন্দ্র করে নদী শাসন, রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনা কাঠামোর কাজ শেষ হয়েছে। আর এরপরেই পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানের আয়োজন। মাওয়া প্রান্তে সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। ছিলেন সেতু নির্মাণ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা। মুন্সিগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীরাও এতে যোগ দেন। গত 2 বছরে এই শরীয়তপুর, মাদারীপুর সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21টি জেলার মানুষের অর্থনৈতিক জীবনযাত্রার পরিবর্তন এসেছে। 8 বছরে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পুরো কাজ শেষ করে আনুষ্ঠানিক সমাপ্তি টানল সেতু বিভাগ। সেতু সচিব বলছেন, 100 বছরের জন্য করা পদ্মা সেতুর কোনো কাজ আর বাকি নেই। আর প্রকল্প পরিচালক জানান, পদ্মা সেতু দেখভালের জন্য গড়ে তোলা হয়েছে শক্তিশালী ব্যবস্থাপনা। 2 বছরে ডিফেক্ট লায়াবিলিটিস কাজ ছিল, তারপর হচ্ছে নদী শাসনের কিছু কাজ ছিল। আমরা মূল সেতুটাকে ওপেন করে দিয়েছিলাম। তারপরে রেলের ট্র্যাক যেটা ছিল সেগুলো কাজ ছিল, ওগুলো 2 বছরের মধ্যে ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড সহ আমরা এর মধ্যে সব কাজ শেষ করেছি। আর মূল প্রকল্পটি হচ্ছে সেটি হচ্ছে 24 সালের 30 জুন পর্যন্ত ছিল, যেটি 5 দিন আগে শেষ হয়েছে। প্রায় 8 বছর, 8.5 বছর লেগেছে কনস্ট্রাকশন টাইম। 30,770 কোটি টাকা আমাদের খরচ হয়েছে, 1,835 কোটি টাকা সাশ্রয় হয়েছে। মানুষ বিচার করবে, কিন্তু আমরা তো মনে করি যে আমরা সাকসেসফুল। বিচারের ভার তো জনগণের উপরে, আমরা তো বলতে পারি না। মানুষ নির্ঝঞ্ঝাট সেফলি পার হয়ে যাচ্ছে, এটা হলো এক নম্বর আমাদের অ্যাচিভমেন্ট। পদ্মা সেতুর সকল কাজ শেষ হতে আনুষ্ঠানিকভাবে সময় লাগলো 8 বছর। আর 2 বছর আগেই পদ্মা সেতু উন্মুক্ত করে দেওয়া হয়েছে যান চলাচলের জন্য। এই 2 বছরে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে এই পদ্মা সেতু। পদ্মা সেতু দেশের যোগাযোগের বাইরেও প্রতিবেশী দেশের যোগাযোগেও সুফল ভোগ করছে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ। আর এই পদ্মা সেতুর হওয়ার আগের মানুষের ভোগান্তি এবং দুর্দশার কথা বিবেচনা করেই এই অঞ্চলের মানুষের কাছে আবেগ এবং বাস্তবতার যে সুফল, সেই উপাখ্যানে হচ্ছে এই পদ্মা সেতু। জাহিদ হাসান, এখন। আবির, কিছুদিন আগে আমরা পবিত্র ঈদুল আজহা উদযাপন করলাম। সবাই আমরা আনন্দ সাথে পরিবার পরিজনে ঈদ উদযাপন করেছে, কিন্তু সিলেট অঞ্চলের মানুষের কিন্তু এবারের ঈদটা বানের পানিতে ভেসে গেছে। কারণ ঈদের ঠিক আগ মুহূর্তে সেখানে বন্যা দেখা দিয়েছে, আমরা সবাই সেটি জানি। এবং 3য় দফার যে বন্যা, সেই বন্যায় কিন্তু বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এবং বন্যার পানি এখন কিছুটা কমেছে। তবে দেশের যে উত্তর পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে সেখানকার বন্যা পরিস্থিতি কিন্তু দিন দিন অবনতিই হচ্ছে। এবং যে বাঁধগুলো রয়েছে সে বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। সেই সঙ্গে বিভিন্ন যে নদ নদী রয়েছে সেগুলোর কিন্তু এখনও অনেক নদীর পানি অব্যাহত থাকায় সেখানে আসলে নিম্নাঞ্চল যে এলাকাগুলো রয়েছে সেগুলো ডুবে গেছে। এবং সিলেটের কথা বলছিলেন, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজারে তো আছে। এর বাইরে যদি আমি বলি উত্তরাঞ্চলের কথা, তাহলে কিন্তু উত্তরাঞ্চলেও একেবারে ভোগান্তির মধ্যে পড়েছে সাধারণ মানুষ। বিশেষ করে যদি বলি যে মানে খেটে খাওয়া মানুষদের অবস্থা খুবই নাজুক অবস্থায় পৌঁছে গেছে। এবং এই যে পানি যে বাড়ার যে অব্যাহত, সেটি আসলে বন্ধ কোনোভাবেই হচ্ছে না। এবং এ কারণেই বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় আসলে বন্ধ ঘোষণা করা হচ্ছে। মানে সার্বিকভাবে মানুষের এবং জনজীবনের উপর কিন্তু এই বন্যার প্রভাব বেশ ভয়াবহ রকম পড়ছে। এ নিয়ে আমাদের হাতে প্রতিবেদন আছে, প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে দেখব বিস্তারিত। বগুড়ায় যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভাসছে বিস্তীর্ণ জনপদ, ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধ ঘোষণা করা হয়েছে সারিয়াকান্দির 15টি প্রাথমিক বিদ্যালয়। এরই মধ্যে উপজেলার 5000 হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। পানি বাড়তে থাকায় প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। সরকারি হিসেবে বগুড়ায় পানিবন্দী মানুষের সংখ্যা ছাড়িয়েছে 1.5 লক্ষাধিক। বাড়ছে বাসিন্দাদের দুর্ভোগ। বাঁধে আশ্রয় নেওয়া মানুষগুলো বিশুদ্ধ পানি, পয়ঃনিষ্কাশন আর খাবারের সংকটে দিন পার করছেন। দুর্গত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য। গরু ছাগল যা আসলে সব মানে আপনি পার করছি এই সাইডে। আর হলে এখন ঘর বাড়ির ভিতরে যে জিনিসপাতি আছে সব জিনিসপাতি নষ্ট হয়ে যাচ্ছে। নদীর কাছার দিয়ে একটা বেড়িবাঁধ দিত, তাহলে এই লোকগুলোর জন্য স্থায়ী একটা ব্যবস্থা হতো। আমি ত্রাণমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছি, সশরীরে ওনার সঙ্গে দেখা করেছি। উনি আশ্বস্ত করেছেন এবং 100 মেট্রিক টন চাল, নগদ 2 লক্ষ টাকা, 50 বান্ডিল টিন এবং তার সাথে নগদ টাকা উনি দিয়েছেন এবং বলেছেন আপনি এলাকায় যোগাযোগ করেন। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য সরকার প্রস্তুত আছে এবং তিনি সহযোগিতা আমাদের করবেন।
উজানের পাহাড়ি ঢলে জামালপুরে যমুনা, ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 50,000 মানুষ। বন্যার পানির কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে 26টি শিক্ষা প্রতিষ্ঠান। বাড়িঘরে পানি ওঠায় গবাদি পশু নিয়ে কয়েকশো পরিবারের ঠাঁই হয়েছে আশ্রয়কেন্দ্রে। যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার 92 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় দেয়ানগঞ্জ, ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলার 18টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি। দেওয়ানগঞ্জ খোলাবাড়ি সড়কের একটি সেতুর সংযোগ সড়ক ও কাঁঠালবিল এলাকার আঞ্চলিক সড়কের 30 মিটার অংশ বন্যার পানিতে ভেঙে গেছে। এতে বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ। বন্যা ইঙ্গের খুব ক্ষয়ক্ষতি হয়ে গেছে। জায়গা জমিন ভাঙ্গের সব নদী নিয়ে গেছে গা, আমরা থাকবার পাইতাছি না। রাস্তাঘাট তলায় গেছে গা, বাড়ি ঘরও পানি উঠে গেছে গা। বন্যাত্ম মানুষের জন্য 190 টন চাল ও 3500 প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। গঠন করা হয়েছে 11টি মেডিকেল টিম। সিলেটের 13টি উপজেলার মধ্যে কয়েকটির বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও ভয়াবহ অবস্থা ভারতের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার। তৃতীয় দফা বন্যায় সুরমা কুশিয়ারার 4টি বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করেছে ঢলের পানি। বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতিতে দুর্ভোগে দিন পার করছেন 87টি গ্রামের লক্ষাধিক মানুষ। ঘরবাড়ির পাশাপাশি প্লাবিত হয়েছে বিভিন্ন আশ্রয়কেন্দ্রও। অনেকের ঠাঁই হয়েছে প্রধান সড়ক ও উঁচু স্থানে। নৌকা নৌকা নাই, কিচ্ছু নাই। ঘর থাকি বাড়িবার খেয়ে খরর খবরাত লোয়ার মতো কোনো অবস্থান নাই। মানুষের তো খেত কিছু তো আর নিচে গীতা তো বারবার আলি ফেলাইছো না, আরেকবার ফেলাইবা আবার খাইয়া যাইব। নদীর কোনো ডাইক বান্ধা হয় নাই। হবিগঞ্জের আজমেরিগঞ্জে কৈয়ার ঢালা স্লুইস গেট ভেঙে প্রবল বেগে হাওরে ঢুকছে ঢলের পানি। এরই মধ্যে পানি ঢুকতে শুরু করেছে লোকালয়ে। তলিয়ে গেছে নওগাঁ, নোয়াহাটি, মাধবপাশা ও জলসুখা সহ কয়েকটি গ্রামের রাস্তাঘাট। কুশিয়ারা নদীতে পানি বৃদ্ধি এখনও অব্যাহত রয়েছে। আজমেরিগঞ্জ পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদি বৃষ্টি থাকে আর কুশিয়ারা নদীর পানি বেড়ে যায়, আগামীকালকের মধ্যেই আমাদের আজমেরিগঞ্জ উপজেলার নিম্ন অঞ্চলের বাড়ি ঘর যা আছে তা প্লাবিত হয়ে যাবে। পানি উঠেছিল গা, যার উপরে পানি চলছিল বালুমাটি, তো ও বালুমাটি গিয়ে ওই ডলে গেছে মিলে গেছে। এটা তো প্রতি বছরই এরকমভাবে ভাঙতেছে, কিন্তু সরকার তো ভালো করে কোনো পদক্ষেপ নেয় না। সুনামগঞ্জে পাহাড়ি ঢল না থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি সরে যাওয়ার সাথে সাথে বেরিয়ে আসছে বন্যার ক্ষতচিহ্ন। ভেঙে গেছে রাস্তাঘাট, যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটে চলাই যেন দুষ্কর। এতে চরম ভোগান্তিতে দিন পার করছেন স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সুনামগঞ্জে সুরমা, কুশিয়ারা, জাদুকাটা সহ সকল নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শোভন মাহমুদ খান, এখন। আমি দেশের কথা তো অনেক বলছিলাম, একটু আন্তর্জাতিক অঙ্গনের কথা বলতে চাই। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রায় 1.5 দশক পর সরকার গঠন করতে যাচ্ছে যুক্তরাজ্যে লেবার পার্টি, এবং নির্বাচনে কিন্তু ভূমিধস জয় পেয়েছে দলটি। প্রায় 600 আসনের মধ্যে 400টিরও বেশি কিন্তু আসন তারা ইতিমধ্যে জয়লাভ করেছে, এবং পরাজয় মেনে নিয়ে ইতিমধ্যে ঋষি সুনাক তার দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছে। এ নিয়ে বিস্তারিত রয়েছে। Now our country has voted decisively for change, for national renewal and a return of politics to public service. I invite you all to join this government of service in the mission of national renewal. বিরতির পর এ নিয়ে থাকছে বিস্তারিত। ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন শান্তবাজার। বন্যা আর টানা বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর নিত্যপণ্যের বাজারে। বেড়েছে আদা, রসুন, কাঁচামরিচ সহ সবজির দাম। সরবরাহ কম থাকায় বেড়েছে মাছের দামও। উচ্চ মূল্যস্ফীতির এই বাজারে মধ্য ও নিম্নবিত্তরা আরেক দফা চাপে পড়েছেন পণ্যমূল্যের এমন ঊর্ধ্বগতিতে। শাহাদাত অপর জানাচ্ছেন বিস্তারিত। প্রয়োজন মতো বাজার করা সম্ভব হয় না অনেক মধ্যবিত্তের। উপার্জন আগের মতো থাকলেও বেড়েছে নিত্যপণ্যের দাম।
বেসরকারি চাকরিজীবী এনায়েত হোসেনের বাজারের তালিকায় আছে আলু, আদা, রসুন ও ইলিশ মাছ সহ আরও অনেক পণ্য। তবে কেনা সম্ভব হয়নি অনেক কিছুই। যা যা কিনতে আসছি তা তো অনেক সময় পারি নাই, কারণ হলো টাকা সীমিত টাকা, তো সীমিত টাকার মধ্যে হিসেব করে চলতে হয়। মধ্যবিত্ত যারা তাদের আয়ের সাথে ব্যয়ের তফাৎ দিন দিন বাড়তে যাচ্ছে। বৃষ্টির অজুহাতে সবজির দাম আরও বেড়েছে। বেশিরভাগ সবজি কিনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়, যা গত সপ্তাহের চেয়ে ২০ থেকে ৩০ টাকা বেশি। আবার কিছু সবজির দাম কেজি প্রতি শতকও ছাড়িয়েছে। কাউরান বাজারে টমেটো বিক্রি হচ্ছে ১৮০ টাকায়, বেগুন ও শসার দাম বেড়ে বিক্রি হচ্ছে ১০০ টাকায়। কাঁকরোল কেজি প্রতি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। পটল ও ঢেঁড়স ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। বলার কোনো সুযোগ নেই, আমি কার কাছে বলবো যে দাম বেশি। আমার হচ্ছে লাগবে, আমি কিনতে আসছি, এখন ১০০ টাকার জিনিস ১৫০ টাকা হলেও আমাকে নিতে হচ্ছে, কারণ আমাকে খাইতে হবে। ১০০ নিচে তো কোনো তরকারি নেই। দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি যেটা আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। অস্বাভাবিকভাবে ওঠানামা করছে কাঁচামরিচের দাম। বিক্রি হচ্ছে কেজি প্রতি ২৪০ থেকে ২৭০ টাকায়। কারণ হিসেবে বৃষ্টি ও বন্যাকে দায়ী করছে বিক্রেতারা। টানা বৃষ্টির কারণে সবজি তুলতেছে না, ফসল তুলতে পারতেছে না, জমি নামতে পারছে না, এই জন্য কারণ যেরকম কাঁচামরিচ, ধনেপাতা। বৃষ্টিতে ফসল অনেক নষ্ট হয়ে গেছে, যেহেতু দাম বাড়তি, চাহিদা বাড়তি, কাস্টমার হলে অনেক বাড়তি। এখন হাতিরপুল মাছ বাজারে গিয়ে দেখা গেল দাম বৃদ্ধির চিত্র। দরদামে ব্যস্ত ক্রেতারা খুশি নন দাম শুনে। চাষের মাছ ও দেশীয় মাছের বেশিরভাগের দাম বেড়েছে কেজি প্রতি ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত। কয়েকদিন আগে ইলিশ বেচি ৮০০ গ্রাম ১২৫০, ১৩০০, ১৪০০ টাকা কেজি। আজকে মনে করেন কিনে আনছি ১৫৫০ টাকা কেজি। মলাই মাছ ৬০০ টাকা কেজি, ইলিশ মাছ দেখলাম ১৬০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত কেজি। আসলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষগুলোর ক্রয় ক্ষমতার উপরে সমস্ত কিছু। বাইলা মাছের কেজি প্রতি গত সপ্তাহে ছিল ৮০০ টাকা, চলতি সপ্তাহে বিক্রি হচ্ছে ১১০০ টাকায়। রূপচাঁদার কেজি ১০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১০০০ টাকায়। বাজারে সবথেকে বেশি দাম বেড়েছে ইলিশের। কেজি প্রতি ১৮০০ থেকে ২০০০ টাকায় বিক্রি হচ্ছে ইলিশ, যা গেল সপ্তাহে ছিল ১৪০০ থেকে ১৬০০ টাকা। অন্য মাছের থেকে আপনার সব মাছ এই বছর কম, এই কারণে দাম একটু বেশি। ছোট ছোট করে মাছ কিনলাম, এই যে ৫০০ টাকা হয়ে গেছে। হ্যাঁ নরম মাছ, হ্যাঁ ভালো না বেশি। বাড়তি দামে পছন্দের পণ্য না নিয়ে অপেক্ষাকৃত কম মূল্যের পণ্যের দিকেই ঝুঁকছেন মধ্যবিত্তরা। ক্রেতাদের দাবি বাজার তদারকি বাড়িয়ে নিত্যপণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার। শাহাদাত অফরো, এখন, ঢাকা। দেশে প্রথমবারের মতো চলছে ৩ দিনের আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী। এতে অংশ নিয়েছে ইতালি, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, চীন সহ দেশের প্রায় ৩০টি প্রতিষ্ঠান। স্বর্ণশিল্পের গতি আনতে প্রযুক্তি আমদানির ক্ষেত্রে চড়া শুল্কহার পুনর্বিবেচনায় দাবি জানিয়েছে বাজুস। আরও জানাচ্ছেন শাহিনুল ইসলাম সাগর। দেশের কারিগরদের হাতে তৈরি গহনার মুনশিয়ানা প্রাচ্য থেকে পাশ্চাত্যে নতুন কিছু নয়। তবে কারিগরদের স্বাস্থ্যগত ঝুঁকি কিংবা আধুনিক প্রযুক্তির সহজলভ্যতা কতটুকু ছুঁয়েছে জুয়েলারি শিল্পকে? দেশের বাজারে স্বর্ণশিল্পের সব ধরনের আধুনিক মেশিনারিজ পরিচয় করিয়ে দিতে দেশীয় জুয়েলারি সংগঠন বাজুস ও ভারতীয় প্রতিষ্ঠান কেএনসি সার্ভিসেস রাজধানীর আইসিসিবিতে যৌথভাবে আয়োজন করেছে প্রথম আন্তর্জাতিক মেশিনারিজ প্রদর্শনী, যেখানে এক ছাদের নিচে জুয়েলারি শিল্পের আধুনিক প্রযুক্তি নিয়ে হাজির হয়েছেন ভারত, ইতালি, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, চীন ও থাইল্যান্ড সহ ১০ দেশের প্রায় ৩০টি প্রতিষ্ঠান। সোনার জিনিস হাতে তৈরি করতে গেলে পরে মানে ধরুন তারটা পাতটায় যদি হাতে করতে যায়, এক ভরিতে আপনার 8% 9% লস হয়ে যায়, যে সোনাটা কারিগররা খুঁজেই পায় না। বাইরের থেকেও কিছু ক্লায়েন্ট আসছে দেখলাম, তো মোটামুটি ভালোই এখানে সাড়া পাচ্ছি আর কি। অবাক হয়ে যাচ্ছি, আমি ভাবিনি যে আমাদের শুধু মেশিনারিজ দেখতে এত মানুষ আসবে, আমি ভাবিনি। আমরা খুবই উৎফুল্ল। প্রদর্শনী দ্বিতীয় দিনে ঘুরতে আসা স্বর্ণ ব্যবসায়ী ও কারিগররা বলছেন, এসব আধুনিক মেশিনারিজ গহনা তৈরিতে যেমন সময় কম লাগবে, তেমনি কমবে কারিগরদের স্বাস্থ্য ঝুঁকি। হাতের কাজে যেটা ওজন 2 গ্রাম হবে, সেটা মেশিনারিতে 1.5 গ্রাম হবে। গোল্ডের অ্যাক্রিসি মানে গোল্ডের ক্যারেট নির্ধারণ, আপনি যে গোল্ডটা কিনলেন সেটা কত ক্যারেট আছে। আমাদের পূর্বপুরুষ থেকে হয়ে আসছে, তা আমরা এভাবেই করে আসছি এ যাবৎ। তবে পৃথিবী বদলাইতেছে, সব কিছুই বদলাইতেছে। আধুনিক প্রযুক্তি আসলে
অবশ্যই তার সাথে আমাদের সংযুক্ততা হওয়া দরকার। তবে এসব প্রযুক্তি আমদানিতে রয়েছে চড়া শুল্ক হার, যা 11% থেকে 113% পর্যন্ত গড়িয়েছে। দেশীয় জুয়েলারি সংগঠন বাজুসের দাবি, এসব ক্ষেত্রে শুল্ক হার পুনর্বিবেচনার কথা। এখানে আমদানির ক্ষেত্রে একটা বৈষম্য আছে। এই মেশিনারিজ আমদানির ক্ষেত্রে আমরা জানি যে আমাদের দেশে 11% থেকে 113% পর্যন্ত শুল্ক হার দেওয়া আছে, কিন্তু এইগুলো আসলে বাস্তবসম্মত নয়। আমরা ভ্যাট ট্যাক্সের হার এগুলো পুনর্বিবেচনার আহ্বান বাজুস থেকে জানাই এবং আমরা বিশ্বাস করি অচিরের এটার একটা ফল আমরা পাবো এবং রপ্তানিতে আমরা অবশ্যই এই সেক্টরকে রপ্তানিমূলক খাত হিসাবে একটা পজিশনে নিয়ে যাব। এদিকে আরেক আয়োজক প্রতিষ্ঠান কেএনসি সার্ভিসেস বলছে, স্বর্ণ ব্যবসাকে ছড়িয়ে দিতে বৃহত্তর পরিসরে এমন আয়োজন আরও করতে চান তারা। Lot of sales orders are there now. My request to the legal authorities here to make the process simpler, because it takes a lot of time for the machines to come and the money to go back. সবার জন্য উন্মুক্ত 3 দিনের এই আন্তর্জাতিক প্রদর্শনীর পর্দা নামবে 6 জুলাই। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা। শরীয়তপুরে বাড়ছে ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা রঙিন মাছ চাষের হ্যাচারির সংখ্যা। লাভজনক হয় অনেকেই যুক্ত হচ্ছেন রঙিন মাছ উৎপাদনে। আর শরীয়তপুরের বিভিন্ন হ্যাচারিতে উৎপাদিত এসব শৌখিন মাছ সরবরাহ হচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। শরীয়তপুর থেকে কাজী মনিরুজ্জামানের প্রতিবেদন। পুকুরে কৃত্রিম অক্সিজেন সরবরাহে পানির বুদবুদ ঘিরে বিভিন্ন জাতের রঙিন মাছের খেলা। লাভজনক হওয়ায় শরীয়তপুরে বাড়ছে রঙিন মাছের হ্যাচারির সংখ্যা। আগে অন্যের হ্যাচারিতে কাজ করলেও 2006 সালে ছোট দুটি চৌবাচ্চা দিয়ে রঙিন জাতের মাছের চাষ শুরু করেন বাসুদেব। এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। একে একে গড়ে তোলেন 40টি চৌবাচ্চা। ব্রিডিং ছাড়াও মাছ বড় করতে শুরু করেন পুকুরে চাষ। এখন পুকুর আর হ্যাচারি মিলিয়ে বাসুদাসের সংগ্রহে রয়েছে গোল্ডফিশ, অ্যাঞ্জেল ফিশ সহ 12 জাতের প্রায় কয়েক লাখ মাছ। এটা বাইরের থেকে আনে যে আমি বাংলাদেশে করতে পারি কিনা, তো চেষ্টা করে কাটাবনের থেকে মাছ আইনা চেষ্টা করে সফলতা পাওয়ার পরে তাই আমি ব্যাপকভাবে আগে চিন্তা করিনি, আগে 2-4টা চৌপাচা করে আস্তে আস্তে আগে এমন 40টা চৌপাচা এখন বর্তমানে আছে। বাসুদাসের এ উদ্যোগ সাড়া ফেলেছে স্থানীয়দের মাঝেও। অনেকে তাকে দেখে উদ্বুদ্ধ হয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অন্তত 100 নতুন উদ্যোক্তাকে দিয়েছেন প্রশিক্ষণ আর মাছের রেণু। তাদেরই একজন জহিরুল ইসলাম, যিনি গড়ে তুলেছেন 19টি চৌবাচ্চা আর একটি পুকুর। তার অধিকাংশ মাছ বিক্রি হচ্ছে অনলাইনে। এখন দেখা যায় আমার অনলাইনে হিউজ পরিমাণ বেচা কিনা, কিন্তু আমি মাছও দিতে পারতেছি না, এত বেচা কিনা হইতেছে। সামনে আবার চিন্তা ভাবনা করছি আরও হ্যাচারি আমি বড় করবো, আর পুকুরে করতে পারলে ভালো। আগে তো ঢাকাতে দেখতাম, বিভিন্ন জায়গায় কোরিয়ানের ভিতরে দেখতাম, এখন তো নিজের সামনাসামনি দেখতেছি বা উঠাইতেছি মাছ দেখতেছি, ভালো লাগে। ওনার এই উদ্যোগ দেখে যদি আরও মানুষ এটা করে বা করতে চায়, তাহলে আমার মনে হয় যে দেশের অর্থনীতিতে এটা বিরাট একটা প্রভাব ফেলবে বলে আমার মনে হয়। শরীয়তপুরে দিন দিন যেমন রঙিন মাছের খামার গড়ে উঠছে, আর এসব মাছ বিক্রিকে ঘিরে গড়ে উঠছে বিভিন্ন বাজারে এরকম ছোট ছোট দোকান, যেসব দোকানে বিক্রি হচ্ছে এমন রঙিন মাছ সহ এসব মাছের বিভিন্ন উপকরণ। রঙিন মাছ বিক্রির জন্য জেলায় গড়ে উঠেছে ছোট বড় অন্তত 10টি ব্যবসায়িক প্রতিষ্ঠান। তৈরি হয়েছে নতুন কর্মসংস্থানে। ব্যবসায়ীরা বলছেন, জেলায় দিন দিন রঙিন মাছের চাহিদা বাড়ছে, সাথে বাড়ছে লাভের পরিমাণ। যারা হ্যাচারি নিয়ে কাজ করছে, রঙিন মাছের হ্যাচারি, তাদের থেকে মাছটা আমরা পাইকারি করে আনছি দোকানে। কেউ হোলসেলে নিচ্ছে, আবার কেউ খুচরোভাবে নিচ্ছে। 20 থেকে 25 ফুটের মাছ পাবেন আমাদের কাছে, এরপর আরও সরঞ্জাম সব পাওয়া যায়। ঠিক আছে, আর আমাদের ব্যাপক পরিমাণ চাহিদা আছে, আর কাস্টমার খুব পছন্দ করে এটা। আমরা মোটামুটি সব ব্যবসা করে খুব লাভজনক। একুরিয়ামের আপনার যাবতীয় লাইট, তারপরে অক্সিজেন ফিল্টার যাই লাগে সব কম খরচেই জেলা থেকে কিনতে পারতেছি। এদিকে রঙিন মাছ চাষে আগ্রহীদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তার আশ্বাস মৎস্য বিভাগের। প্রবাসী এলাকা, তারাও রঙিন মাছের প্রতি খুব বেশি আগ্রহী, যার জন্য এটা দিন দিন এটা চাহিদা বৃদ্ধি পাচ্ছে আর কি। আমরাও এই বিষয়ে চাষিদেরকে উৎসাহিত করছি এবং টেকনিক্যাল সাপোর্ট দিছি। আশা করি সাদা মাছের পাশাপাশি রঙিন মাছেরও বিপ্লব ঘটবে। বর্তমানে শরীয়তপুরে 4টি হ্যাচারিতে উৎপাদন হচ্ছে রঙিন মাছের।
আর এ কাজে জড়িত শতাধিক বেকার ও তরুণ। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। সান্ধ্যবাজারের সময় হলো ছোট্ট একটা বিরতি নেবার। ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সান্ধ্যবাজার। এবার আমরা যুক্তরাজ্যের নির্বাচনের ফলাফল নিয়ে বিস্তারিত জানতে চাই এবং এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাঈম হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাঈম, আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রায় 400-এর বেশি আসনে ইতিমধ্যে লেবার পার্টি জয়লাভ করেছে। আপনি একটু বলবেন যে নতুন মন্ত্রিসভায় বা নতুন এই সরকারে কারা কারা আসলে সুযোগ পাচ্ছে? যদিও আমরা ইতিমধ্যেই জেনেছি যে কেইর স্টারমার প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং আরেকটি বিষয় একটু বলবেন যে আগের যে প্রধানমন্ত্রী অর্থাৎ ঋষি সুনাক মূল্যস্ফীতি কমিয়ে এনে কিছুটা কমিয়ে আনতে সক্ষম হয়েছিল, কিন্তু সার্বিকভাবে অর্থনীতিতে আসলে প্রাণ ফেরেনি। নতুন সরকার কতখানি অর্থনীতিতে প্রাণ ফেরাতে পারবেন বলে মনে করছে স্থানীয়রা, বলবেন? নির্বাচনের সর্বশেষ খবরে কিন্তু মাত্র 2টি আসন এখন আর বাকি রয়েছে ঘোষণার। আর 648টি আসনের কিন্তু ফলাফলে লেবার পার্টি প্রায় 412টি আসন পেয়ে, মেজরিটি পেয়ে তারা ইতিমধ্যেই সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। এবং সর্বশেষ আপডেট হিসাবে আপনাকে বলতে পারি, ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সাথে প্রথমে সেখানে দেখা করতে যান ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি তার পদত্যাগপত্র জমা দেন এবং তারপরই কিন্তু সেখানে যে নতুন প্রধানমন্ত্রী হিসেবে যিনি শপথ গ্রহণ করবেন কেয়ার স্টারমার, তিনি রাজার সাথে দেখা করেন এবং সেখানে রাজা তাকে নতুন সরকার গঠন করার অনুমতি দেন। এবং যখন থেকে রাজা আসলে নতুন সরকার গঠন করার অনুমতি দেন, ঠিক তখন থেকেই কিন্তু কেয়ার স্টারমার প্রধানমন্ত্রী হিসাবে অফিসিয়ালি নিয়োগ পেয়ে যান। তো এরপরে কিন্তু কেয়ার স্টারমার তিনি নাম্বার 10 ডাউনিং স্ট্রিটে, যেখানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাসভবন, সেখানে তিনি এসেছেন এবং সেখানে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন। সেখানে তিনি ঋষি সুনাকের উদ্দেশ্য বলেছেন যে তার যে চেষ্টাটুকু দেশ চালানোর ক্ষেত্রে সেটা যাতে সম্মানের চোখে দেখা হয়। এবং আপনি আমাকে যে প্রশ্নটি করলেন যে ঋষি সুনাকের অর্থনৈতিক যে মূল্যস্ফীতি কমানোর যে অবস্থা, সেটি আসলে যখন করোনা পরিস্থিতি এবং বিভিন্ন বৈশ্বিক যে যুদ্ধের কারণে কিন্তু যেভাবে আসলে মূল্যস্ফীতি বা ব্রিটেনের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেখান থেকে কিছুটা স্বস্তির দিকে এগোচ্ছিল। 11.7% থেকে মূল্যস্ফীতি সেখানে 2% নামিয়ে আনেন ঋষি সুনাক। তো বর্তমানে লেবার পার্টি যারা ক্ষমতা আসছে তাদের সাথে একটি জিনিস অবশ্যই আপনাকে জানিয়ে রাখবো যে লেবার পার্টির সাথে কনজারভেটিভ পার্টির কিন্তু পলিসি বা ম্যানিফেস্টো খুব বেশি কিন্তু পরিবর্তন তারা আনেনি। লেবার পার্টি অর্থনৈতিক ভাবে যেটি আসলে তারা রাখতে চাচ্ছে, যেটি কনজারভেটিভ ফলো করেছে, সেটি একই রকম ভাবে তারাও এটি চালিয়ে যায়, যাতে করে নতুন করে যাতে কোনো অর্থনৈতিক বিপর্যয় না দেখা যায়। আর এখানে নতুন করে যে মন্ত্রণালয় বা যেখানে আসলে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে এমন একজনকে, যিনি হচ্ছে যে রাচেল রিডস। তিনি এর আগে ব্যাংক অফ ইংল্যান্ডের ইকোনমিস্ট হিসেবে কাজ করেছেন এবং লেবার পার্টির যে ক্যাম্পেইনেও তিনি অনেক বড় ভূমিকা পালন করেছেন। তো কেয়ার স্টারমারের নতুন যে প্রধানমন্ত্রী, তার মন্ত্রিসভায় যারা যারা নিয়োগ পাচ্ছেন তার মধ্যে রাচেল রিডস, তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। তার পাশাপাশি জাস্টিস মিনিস্টার হিসেবে দায়িত্ব পাচ্ছেন বা আইন মন্ত্রণালয়ের শাবানা মাহমুদ। এবং এর পাশাপাশি কিন্তু আরো অনেকে রয়েছেন, যেমন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন ব্রিস্টন ফিলিপসন। এর পাশাপাশি কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন যে ডেভিড ল্যামি। এরা সবাই কিন্তু ছায়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছে এবং অনেকটাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে ব্রিটিশ মিডিয়া বরাতে। তবে আমরা খুব শীঘ্রই জানতে পারবো যে আসলে কারা হতে যাচ্ছেন নতুন মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে শপথ নিতে যাবেন। তো আবির, এই ছিল আমার কাছে সর্বশেষ ব্রিটেনের নির্বাচনের সর্বশেষ আপডেট। ধন্যবাদ নাঈম। মুক্তি, আমরা আসলে জানছিলাম যে যুক্তরাজ্যের যে নির্বাচন, সেই নির্বাচনে প্রায় 400-এর বেশি আসন কিন্তু ইতিমধ্যে লেবার পার্টি পেয়ে গেছে এবং কেয়ার স্টারমারকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্তও করা হয়েছে, সেই খবর আমরা জানছিলাম। এবং এই নির্বাচন নিয়ে আমরা আরও কিছু তথ্য আমাদের হাতে রয়েছে, আমরা একটু সেই বিষয়ে দর্শকদের জানাতে চাই। বিপুল ভোটে ঐতিহাসিক জয় পেয়ে যুক্তরাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে লেবার পার্টি। দলটির নেতা কেইর স্টারমারকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দিয়েছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে যুক্তরাজ্যকে নতুন করে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী। জাহানারা ভুইয়া জানাবেন বিস্তারিত।
নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য। কনজারভেটিভ পার্টিকে হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছে লেবার পার্টির কেইর স্টারমার। জয়ের পরই বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করতে আসেন তিনি। সঙ্গে ছিলেন স্ত্রী ভিক্টোরিয়া আলেকজান্ডার। কেইর স্টারমারকে ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেন রাজা তৃতীয় চার্লস। এরপর বাকিংহাম প্যালেস থেকে প্রধানমন্ত্রীর বাসভবন 10 নং ডাউনিং স্ট্রিটে যান স্টারমার। সে সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এরপরই প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। ধাপে ধাপে যুক্তরাজ্যকে গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি। And a return of politics to public service. When the gap between the sacrifices made by people and the service they receive from politicians grows this big, it leads to a weariness in the heart of a nation, a draining away of the hope, the spirit, the belief in a better future. এর আগে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক। কনজারভেটিভ পার্টির দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণাও দেন তিনি। ডাউনিং স্ট্রিটে বিদায়ী ভাষণে দলের ভরাডুবির দায় নিজের কাঁধে তুলে নেন তিনি। তবে মূল্যস্ফীতি কমানো সহ দেশের অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পেরেছেন বলে দাবি করেন ঋষি সুনাক। I have heard your anger, your disappointment, and I take responsibility for this loss. To all the Conservative candidates and campaigners who worked tirelessly but without success, I am sorry. যুক্তরাজ্যের পার্লামেন্টের নির্বাচনে 650 আসনের মধ্যে 412টি আসন পেয়েছে লেবার পার্টি, যা অতীতের সব রেকর্ড ভেঙেছে। অপরদিকে প্রতিপক্ষ কনজারভেটিভ দল পেয়েছে কেবল 121টি আসন। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হলেন লেবার পার্টির নেতা কেইর স্টারমার। ভোটের মাঠে লেবার পার্টির সারা জাগানো সাফল্যের নায়ক 61 বছর বয়সী এই নেতা। আইন পেশায় বর্ণাঢ্য কর্মজীবনের পর আসেন রাজনীতিতে। পালন করেছেন পার্লামেন্টের নিম্নকক্ষে বিরোধী দলের প্রধানের দায়িত্ব। আর জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। That Keir Starmer has been duly elected as the Member of Parliament for Holborn and St Pancras constituency. 2021 সালে স্থানীয় নির্বাচনে বিপর্যয়কর হারের পর দায়িত্ব থেকেই অব্যাহতি দেওয়ার পথে ছিলেন তিনি, কিন্তু ভাগ্য ফিরেছে। 2024 সালের 4 জুলাইয়ের নির্বাচনে কনজারভেটিভ পার্টির 14 বছরের আধিপত্যের অবসান ঘটাতে যাচ্ছেন কেইর স্টারমার। ঋষি সুনাককে গদি ছাড়া করছেন লেবার পার্টির এই নেতা। 61 বছর বয়সী এই নেতা জানিয়ে দিয়েছেন এবার লেবার পার্টির সময় এসেছে। And they're ready for change, to end the politics of performance. 61 বছর বয়সী কেইর স্টারমার নিজের দলকে স্থিতিশীল রাখতে বেশ সচেষ্ট ছিলেন, যেখানে কনজারভেটিভ পার্টিতে তখন ছিল নানা কোন্দল। লেবার পার্টি নির্বাচনের আগ পর্যন্ত এই স্থিতিশীল নির্বাচনী প্রচারণায় বিশ্বাসী ছিল। কনজারভেটিভদের ইউটার্ন নীতি, নানা কেলেঙ্কারির মধ্যেও শান্ত থেকে দল পরিচালনা করে গেছেন তিনি। কট্টরপন্থী লেবার পার্টি সমর্থক পরিবারে স্টারমারের জন্ম লন্ডনে। বামপন্থী নেতা হিসেবে সারে শহরে রাজনীতিতে যুক্ত হন তিনি। ইউনিভার্সিটি অব লিডস থেকে আইন বিভাগে পড়াশোনা শেষ করেন স্টারমার। এরপর পড়াশোনা করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। আইনজীবী হিসেবে তার পারদর্শিতা মানবাধিকারে। 2015 সালে সংসদে আসেন তিনি। ক্যাবিনেটে খুব দ্রুতই গড়ে নেন নিজের অবস্থান। ব্রেক্সিট ইস্যুতে নজরে আসেন স্টারমার, তবে সেখান থেকে প্রধানমন্ত্রীর যাত্রাটা খুব সহজ ছিল না। This House are united in mourning. জেরেমি করবিন থেকে 2020 সালে লেবার পার্টির দায়িত্ব নেন তিনি। বামপন্থী করবিন 2019 সালে নির্বাচনে হেরে যান। 2021 সালে স্টারমারের দল হার্টলপুলে হেরে যায়। তখন থেকেই স্টারমারের লক্ষ্য ছিল দেশের মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আর মূল্যস্ফীতি কমিয়ে আনা। নির্বাচনে জেতার পর কেইর স্টারমারকে সামলাতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অর্থনীতির এই করুণ পরিণতি। স্টারমারের নিজের দলের জন্য নীতি শক্তিশালী। কোনো নেতাই অপ্রয়োজনীয় কোনো পদক্ষেপ নিতে পারে না তার দলে। নিজের নির্বাচনী প্রচারণায় দেশের মানুষের জন্য কিছু অঙ্গীকার করেছিলেন তিনি। ব্যবসা বেসরকারীকরণে না গিয়ে দেশের অর্থনীতি শক্তিশালী করতে আগ্রহী তিনি। পাশাপাশি বাড়াতে পারেন কর হার, যেন সরকারি খাত সংকট কাটিয়ে উঠতে পারে। ব্যয় সংকোচন নীতি থেকে বের হতে পারে এই খাত। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। শান্তবাজারের সময় হলো আরো একটা বিরতি নেবার। ফিরছি একটু পর, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শান্তবাজার।
জাতীয় দাবা প্রতিযোগিতা খেলার সময় হৃদরোগে মারা গেছেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। এই মুহূর্তে রাজধানীর বারডেম হাসপাতালে আছেন সহকর্মী সানি মৃধা। বিস্তারিত জানতে আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সানি, জানতে চাই যে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের মৃত্যু নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কি বলা হয়েছে, একই সঙ্গে এই মুহূর্তে তার পরিবারের সবার মানসিক অবস্থা নিশ্চয়ই খুবই শোকার্ত রয়েছেন তারা। তারপরও জানতে চাই যে তাদের কারোর সাথে আপনার কথা বলার কোনো সুযোগ হয়েছে কিনা। যখন এই মুহূর্তে আপনি জানেন যে দাবার জাতীয়তম চ্যাম্পিয়নশিপ 12তম আসর যেটা চলছে, সেখানে কিন্তু তিনিও একজন প্রতিযোগী, তিনি খেলছিলেন। ঠিক সেই মুহূর্তে সন্ধ্যা নাগাদ তার যে প্রতিপক্ষের বিপক্ষে তিনি খুব ভালো অবস্থানেও ছিলেন বলে আমরা জানতে পেরেছি। তখন অসুস্থ হয়ে যায়, সেখান থেকে কিন্তু তাকে দ্রুতই হসপিটালে নিয়ে আসা হয়, যেটা শাহবাগ অবস্থিত বারডেম হসপিটালে। সেখানে কিন্তু দীর্ঘক্ষণ পরীক্ষা নিরীক্ষা করার পরে ডাক্তার ঘোষণা করে তিনি আর আসলে নেই, তিনি মারা গিয়েছেন। এবং এই খবর শুনে কিন্তু বাংলাদেশের ঢাকার মধ্যে বেশিরভাগ সাংবাদিকই সেখানে ক্রীড়া সাংবাদিকরা চলে আসেন। তার পরিবারের লোকজনই ছিলেন, এটা আপনি জানেন। তার ছেলেও কিন্তু একজন ফিদে গ্র্যান্ড মাস্টার, তিনিও কিন্তু দাবার খেলেন। তাদের পরিবারের সবাই আসলে ওই দাবারও ফেডারেশনই ছিলেন, সবাই চলে আসেন। ইভেন মারা যাওয়ার পর আসলে তার পরিবারের যে অবস্থা, সবাই কান্নায় খুব ভেঙে পড়ে, বা ওই অবস্থা আসলে কথা বলার মতো কোনো অবস্থা ছিল না। সেক্ষেত্রে আসলে আমরা সেইভাবে কথাও বলতে পারি না। আপনি জানেন যে তিনি কিন্তু বাংলাদেশের দাবার কিংবদন্তি ছিলেন। বাংলাদেশের দাবার সর্বোচ্চ জাতীয় চ্যাম্পিয়নশিপে কিন্তু 14 বার তিনি এই চ্যাম্পিয়ন হয়েছেন। এছাড়া কিন্তু বাকি যারা তারা সবাই মিলে মাত্র 16 বার হয়েছেন। সো বলাই যে দেশের আসলে একটা দাবারও একজন নক্ষত্র খেলোয়াড়কে আমরা হারিয়েছি। এবং তার এই এত দ্রুত চলে যাওয়া, আসলে দুনিয়া ত্যাগ করায়, এর কারণে কিন্তু সবাই খুব একটু শোকাহত। এবং আমরা জানি যে এখন এই মুহূর্তে তার সর্বশেষ অবস্থা, তাকে মৃত্যুবাহী অ্যাম্বুলেন্সে করে তার বাসা যে মোহাম্মদপুর, সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকেই সিদ্ধান্ত নেওয়া হবে কোথায় তাকে দাফন করা হবে, এবং এর পরবর্তী বিষয়গুলো আসলে তার পরিবার থেকে জানিয়ে দেওয়া হবে। তিনি ছাড়াও কিন্তু তার যে স্ত্রী লাবণ্য, তিনিও ছিলেন। তার অবস্থা আসলে তার সাথে কথা বলার মতো অবস্থায় কেউ ছিলেন না। এবং দাবারু ফেডারেশনের যারা কর্মকর্তা, তারা কিন্তু সবাই এখানে চলে এসেছিলেন। তারাও কিন্তু আসলে মিডিয়ার সাথে কথা বলার মতো অবস্থায় না। সবাই হঠাৎ করে তিনি চলে যাওয়ায় তারা সবাই শোকাহত, এবং তারা কিভাবে মারা গিয়েছেন সেটা তারা আসলে ওইভাবে মিডিয়ার সামনে বলতে চান। তারপরও ওইখানে ওই জাতীয় চ্যাম্পিয়নশিপ কাভারেজের জন্য যে সাংবাদিকরা ছিলেন, তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে যখন তিনি খেলছিলেন, হঠাৎ করে নাকি 6টা নাগাদ, সন্ধ্যা নাগাদ তিনি বুকে ব্যথা অনুভব করে এবং মাথা ঘুরে পড়ে যায়। তো সেখানে কিন্তু যে কর্তব্যরত বা দায়িত্বরত যা কর্মকর্তা ছিলেন, তাকে পাশাপাশি তার যে প্রতিপক্ষ ছিলেন, সবাই মিলে তাকে ধরে দ্রুতই কিন্তু তাকে হসপিটালে নিয়ে আসে। তো নিয়ে আসার পরই হাসপাতাল কর্তৃপক্ষ অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর যে ডাক্তার ছিলেন, তিনি দীর্ঘক্ষণ পরীক্ষা নিরীক্ষার পর জানানো হয় তিনি মারা গিয়েছেন। তো মুক্তি বারডেম থেকে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের মৃত্যু নিয়ে সবশেষ এই ছিল আমার কাছে। সানি মৃধা যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। আবির, নিঃসন্দেহে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য আজ খুব শোকের একটি দিন। বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার, পুরো ক্রীড়া অঙ্গনে আজ শোকের ছায়া নেমে এসেছে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের মৃত্যুর খবরে। এবং যেটি সানি মৃধা জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত কিন্তু পরিবারের কারোর সাথে আসলে কথা বলার সুযোগ হয়নি, কারণ তারা কেউ আসলে কথা বলার মতো সেই মানসিক অবস্থায় নেই। পরবর্তীতে হয়তো আমরা আরও তথ্য জানতে পারবো, বিস্তারিত জানতে পারবো অবশ্যই। শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।